আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের ভিডিও শিরোনাম দিয়েছি অন্যরকম, যে আপনারা দেখছেন যে ভিডিওর শিরোনাম দিয়েছি যে এই যে ক্রোয়েশিয়া বন্ধ হচ্ছে, এটা কার দোষে আসলে বন্ধ হচ্ছে, কাস্টমারের দোষে নাকি দালালের দোষে? এটা নিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক চলছে এবং আমার বিভিন্ন ভিডিওতে এটা নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক বহাস হচ্ছে। যদি বন্ধ হয়ে যায় ক্রোয়েশিয়া, শুধুমাত্র দালালদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। অতি লোভী দালাল, অতি মুনাফক দালাল। মাই গড, বড় কুত্তা একটা কামড়তেছি দাল। আচ্ছা, হ্যাঁ, আমি একটু পরে আপনাদের কোশ্চেন নিচ্ছি ভাই। হ্যাঁ, আমি একটু আজকের ভিডিও শিরোনাম নিয়ে একটু কথা বলি, যে কার দোষে যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ না করুক, বন্ধ তো হবে না ইনশাল্লাহ, আশাবাদী। যদি বন্ধ হয়ে যায় সেটা কার দোষে হবে, কি দালালের কারণে নাকি এই কাস্টমারের কারণে? এটা পক্ষে বিপক্ষে ব্যাপক বিতর্ক চলছে, বুঝেন না? টেনশনে মরে যাবে, এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা এবং কিভাবে নিষেধাজ্ঞা ঠেকানো যায় এবং বাংলাদেশের শ্রমবাজারকে কিভাবে আগের মতো চাঙ্গা করা যায় বা চলমান রাখা যায়, এটা নিয়ে অনেকে নানা রকম ফন্দি ফিকির এবং নানা রকম প্ল্যান করছে, পরিকল্পনা করছে, আন্দোলন সংগ্রাম করছে। তারই অংশ হিসেবে আপনারা দেখছেন আজকে প্রেস ক্লাবে আমাদের ক্লায়েন্ট সহ প্রচুর লোকজনের সমাগম হয়েছে। 2-3টা দাবি ছিল, তার মধ্যে অন্যতম হলো দিল্লি ভিত্তিক, ইন্ডিয়া ভিত্তিক যেসব অ্যাম্বাসি এবং যেসব দেশ আছে, যেসব দেশের জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতে হয়, দিল্লি যেতে হয় মাস্ট, সেসব দেশগুলোর বিএফএস সেবা অথবা একটা কনসুলেট সেবা যাতে বাংলাদেশে চালু হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, তারপর আপনার রোমানিয়া আছে, পর্তুগাল, পোল্যান্ড এবং অন্যান্য যেসব দেশ, লিথুনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, মাল্টা সহ এইসব দেশগুলো আর কি। হ্যাঁ, তো এইসব দেশগুলোর যাতে বাংলাদেশে অ্যাটলিস্ট একটা কনসুলেট সেবা চালু হয়, বা অ্যাম্বাসি না হোক, একটা কনসুলেট সেবা যাতে চালু হয়, তার দাবিতে মানববন্ধন ছিল এবং সেখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। এবং সেখানে বর্তমানে যে ক্রোয়েশিয়ার প্রেক্ষাপট চলছে এবং পরিস্থিতি চলছে এবং যে এটা ক্রান্তিকাল বলবো আমি, এইটা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে এবং সেখানে ব্যাপক দাবি দাওয়া চালানো হয়েছে। আমার এই সকালে আমি যে আমার পেজে যে লাইভ ছিল, সে লাইভের পোস্ট করেছি আমার ইউটিউবে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই আমার সাথে এবং যারা আন্দোলন সংগ্রামের সাথে আছে তাদের প্রত্যেককে আপনারা সাধুবাদ জানিয়েছেন এবং আপনাদের সহমর্মিতা, সহযোগিতা, তারপরে আপনাদের যে একাত্মতা, এগুলো আপনারা জানিয়েছেন যে আমরা আছি আন্দোলন সংগ্রামের সাথে। এটা হচ্ছে আসলে মূলত কাজ, যে যার অবস্থান থেকে চেষ্টা করা যাতে সরকারের কান পর্যন্ত পৌঁছানো যায় এবং সরকারিভাবে যাতে এটা মোকাবেলা করা যায়। আমরা তো আন্দোলন সংগ্রাম করে সরকারের হয়তো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, বাট আসল কাজটা কিন্তু সরকারিভাবে করবে। তো গুড নিউজ যেটা, সেটা হলো যে আলহামদুলিল্লাহ সরকারিভাবে এটা নিয়ে ভালো আলোচনা চলছে। আর একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশের কিন্তু আসলে ক্রোয়েশিয়াতে কোনো দূতাবাস নাই। বাংলাদেশের যে দূতাবাস আছে নেদারল্যান্ডসে, সেই দূতাবাসের যিনি অ্যাম্বাসেডর, তিনি আসলে অনারারি কনসুলেট হিসেবে ক্রোয়েশিয়ার দায়িত্ব পালন করছেন। তো ক্রোয়েশিয়া যখন এই যে লোক আসে, আবার ঘুরে ফিরে একই কথা বলতে হয়, লোক আসে থাকে না বা লোক আদৌ এই দেশে আসেই না, এগুলো নিয়ে যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে ক্রোয়েশিয়াকে চাপ প্রয়োগ করা হচ্ছিল যে তোমাদের এখানে যে ইলিগেল ইমিগ্রেশন, এগুলো তোমরা ঠেকাও এবং ইলিগেল যে আবাসন, এগুলো তোমরা অভিবাসন, এগুলো তোমরা ঠেকাও, এটার জন্য ওরা ইউরোপীয় ইউনিয়ন থেকে ক্রোয়েশিয়ার উপর চাপ প্রয়োগ করেছে। তখন হচ্ছে ক্রোয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের যে দূতাবাস নেদারল্যান্ডসে আছে এবং যিনি ওই দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তাকে আসলে একটা চিঠি দিয়েছে
সেই চিঠিটা বাংলাদেশের যিনি দায়িত্বপ্রাপ্ত কনসুলেট আছেন বা আছেন, অ্যাম্বাসেডর আছেন, তিনি আবার সেটাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক বিষয়ক যে মন্ত্রণালয় আছে তাদের বরাবরে একটা চিঠি পাঠাইছে। তো চিঠির সারাংশটা আমি আসলে আজকে আমার পোস্টে দিয়েছিলাম, তাও একটু আপনাদেরকে পড়ে শোনাই। বাংলাদেশি কর্মীদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্রোয়েশিয়া, হ্যাঁ, বা নিবে। এর ফলে খুব শিগগির বন্ধ হয়ে যাবে বাংলাদেশের শ্রমবাজার ক্রোয়েশিয়াতে, যদি এটা কার্যকর হয়ে যায়। তো এই উপলক্ষে গত 23 জানুয়ারি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়েছে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ। হ্যাঁ, তিনি ক্রোয়েশিয়ায় বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। যেহেতু সরাসরি এখানে কোনো আসলে অ্যাম্বাসেডর নাই, তাই উনি দায়িত্ব পালন করে উনি আর কি ওনার কাছে চিঠি পাঠানো হয়েছে এবং উনি ওনার তরফ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই চিঠিটা পাঠাইছে আর কি। সেখানে তিনি উল্লেখ করেছেন যে ক্রোয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধের পেছনে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ চর্চা এবং ক্রোয়েশিয়ার ভিসা বা কাজের অনুমতি পাওয়ার পর বাংলাদেশি কর্মীদের সেনজেনভুক্ত অন্য রাষ্ট্রগুলোতে চলে যাওয়াকে দায়ী করেছেন তিনি। ঠিক আছে, দায়ী করেছেন। চিঠিতে রাষ্ট্রদূত লিখেছেন, গত বছর ক্রোয়েশিয়া প্রায় 12,000 বাংলাদেশির জন্য ওয়ার্ক পারমিট কাজের অনুমতিপত্র ইস্যু করে কাজের অনুমতি ও ভিসা পাওয়ার পরও 8,000 বাংলাদেশি কর্মী কখনো ক্রোয়েশিয়া যায়নি। প্রায় 4,400 বাংলাদেশি ক্রোয়েশিয়া গেলেও তাদের প্রায় অর্ধেক বর্তমানে ক্রোয়েশিয়া কাজ করছেন। অন্যরা ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত, অনুমতিপত্র বলতে ওই যে আর কি টিএসসি কার্ড নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্য সেনজেন দেশভুক্ত দেশে চলে গেছেন। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে ক্রোয়েশিয়ার কাছে প্রতিবাদ জানিয়েছে এবং অবৈধ অভিবাসন মোকাবেলায় ক্রোয়েশিয়াকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রদূতের আশঙ্কা হচ্ছে এই বিষয়টি শিগগিরই ক্রোয়েশিয়ার গণমাধ্যমে খবর হয়ে আসবে, যদি এখনও ওইরকমভাবে খবর আসেনি, আল্লাহ মাফ করুক, তার আগে যাতে এটা মোকাবেলা হয়ে যায়। তিনি আরও লিখেছেন, এতে বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের সুনাম ক্ষতিগ্রস্ত হবে। চিঠিতে রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে জানিয়েছেন, ক্রোয়েশিয়ায় বর্তমানে 6-7 হাজার বাংলাদেশি বসবাস ও কাজ করছে। তারা মূলত নির্মাণ, রেস্তোরাঁ, ফুড ডেলিভারির মতো খাতে কাজ করেন। ক্রোয়েশিয়ার শ্রমিকদের কাজের পরিবেশ, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ইউরোপীয় অন্য অনেক দেশের তুলনায় ভালো। এরপরও বাংলাদেশি কর্মীদের সেনজেনভুক্ত অন্য দেশগুলোতে চলে যাওয়ার প্রবণতা আছে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে কর্মী পাঠানো ও আনুষঙ্গিক বিষয় নজরদারির জন্য ক্রোয়েশিয়ার সঙ্গে একটি চুক্তির খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। দেখেন, ওনারা কিন্তু চুপ বসে নাই, সবাই যার যার অবস্থান থেকে ব্যাপক হারে এটা নিয়ে কাজ করছে। তো আমরা এই প্রেক্ষিতে বলি আর কি, যে সবসময় বলি না ভাই বন্ধ হবে না ইনশাল্লাহ, কারণ চেষ্টা তো করতে হবে। ওদের দেশে এগুলো হচ্ছে, অনিয়ম হচ্ছে, ওরা তো এটা প্রতিবাদ করবেই না, এবং তারা তো উদ্যোগ নেবেই। বাপে অনেক সময় যখন সন্তান কন্ট্রোল করতে না পারে তখন কি বলে, এই তেজ্য করে দেবো। তো তেজ্য করে দেবে তো এটা হুমকি দেয়, তেজ্য তো আসলে করে না, কারণ প্রবাসী শ্রমিক ছাড়া তো এখানে আসলে ওদের কাজ কাম যেগুলো আছে এগুলো তারা করতে পারবে না। যদিও তাদের বিকল্প অনেক মার্কেট আছে, তারা নেপাল থেকে নেয়, ইন্ডিয়া থেকে নেয়, তারা ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া থেকে এখন নেওয়া শুরু করছে, এবং উজবেকিস্তান থেকে নিচ্ছে, মিশর থেকে নিচ্ছে, তো ফিলিপাইন থেকে নিচ্ছে। তো আমাদেরকে না নিলেও তাদের চলে, কিন্তু আমাদের তো ঠেকা। তা আমাদেরকে তাদের হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, বাবা ডেকে হোক, যেভাবে হোক আমাদের শ্রমবাজার চাঙ্গা করতে হবে। সেটাই আসলে মূলত উনি আশঙ্কা করেছেন, এবং উনি এটা চিঠির মাধ্যমে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে জানিয়েছেন, যাতে এটা সরকারিভাবে একটা খসড়া তৈরি করে বাংলাদেশের দূতাবাসকে পাঠানো হলে তা দ্রুত ক্রোয়েশিয়া সরকারকে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন। যদি ওনাকে পাঠায় তাহলে সেই চিঠিটা উনি ওনার মাধ্যমে ক্রোয়েশিয়া সরকারকে উনি পাঠাবেন।
এটার ছিল আসলে মূলত 23 তারিখে, জানুয়ারি 23 তারিখে। তো আজকে হলো ফেব্রুয়ারির হচ্ছে আপনার আজকে 5 তারিখ। তো আপনি কি মনে করেন ওরা চুপ করে বসে আছে? ওদের কাজ যথেষ্ট ভালোভাবে চলছে ইনশাল্লাহ, ঠিক আছে। এবং ওরা এই নিয়ে খুব ভালোভাবে কাজ করছে, জোরালোভাবে কাজ করছে। আশা করি এগুলোর খুব ভালো ফলাফল আমরা খুব দ্রুতই পেয়ে যাব। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে যত ভিডিও দেখবেন, মন গড়া ভিডিও দিয়ে মানুষের ওই দৃষ্টি আকর্ষণের চেষ্টা এবং মানুষকে বিভ্রান্ত করা, পাশাপাশি কিছু ভিডিও কুড়িয়ে কিছু ডলার কামাই, এছাড়া আমি আর কোনো ইস্যু দেখি না। আমাদের অনেক ইউটিউবার আছে যারা পজিটিভ নিউজ করে এবং মানুষের যেই স্বপ্ন, মানুষের যেই আশা আকাঙ্ক্ষা, এগুলো যাতে সবসময় চাঙ্গা থাকে, এটা করার চেষ্টা করি আমরা। একটা মানুষের যদি মনোবল ভেঙে দিই তাহলে লাভ হলো কি আমার? হ্যাঁ, মনোবল ভাঙা যাবে না। সব সময় আল্লাহর উপর ভরসা রেখে মনোবল চাঙ্গা রাখতে হবে এবং সবসময় আশাবাদী থাকতে হবে। কোনো সমস্যাই বড় সমস্যা না, প্রত্যেকটা সমস্যারই পেছনে কিন্তু সমাধান আছে। তো সুতরাং এগুলো কোনো স্থায়ী সমস্যা না। আচ্ছা, যাই হোক, চিঠিতে রাষ্ট্রদূত আরও লিখেছেন, এর মাধ্যমে জনশক্তির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ঠেকাতে বাংলাদেশের উদ্যোগ স্পষ্ট হবে যদি সরকারের পক্ষ থেকে একটা খসড়া পাঠায় আর কি, সেটা উনি বললো আর কি। তো এটা নয়তো বাংলাদেশের জন্য সম্ভাবনাময় এই শ্রমবাজার দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকতে পারে। রাষ্ট্রদূত তার এই বার্তাটি জরুরি ভিত্তিতে বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন। তার প্রেক্ষিতে 23 তারিখ থেকে আজকে হচ্ছে আরেক মাসের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। তো সুতরাং এ নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে এবং ব্যাপক আকারে সরকারিভাবে কাজ শুরু হয়ে গেছে। আশা করি আমরা এটার রেজাল্ট খুব দ্রুত পেয়ে যাব। এই হলো কাজ, এগুলো হলো কাজ, এগুলো আমাদের করতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। আমাদেরকে এগুলো বারবার তাদেরকে রিমাইন্ড করতে হবে যে হ্যাঁ, এগুলো আপনারা করেন এবং এটা না করলে কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতি আছে। পাশাপাশি আমরা আর ব্যক্তিগতভাবে আরও অনেক কথা বলতে পারি এজ এ এজেন্ট হিসেবে বা এজ এ দালাল হিসেবে আমরা বলতে পারি যে যারাই বাংলাদেশি থেকে যাবে, যদি গভর্নমেন্ট এটা চায় এবং ক্রোয়েশিয়ান সরকার যদি এটা চায় যে বাংলাদেশিরা যেহেতু এখানে এসে থাকে না, তো সেহেতু যারা বাংলাদেশ থেকে এই দেশে আসবে তারা নগদ 2000 বা 2500 3000 ইউরো, এই যে কাস্টমার যারা আছে তারা প্রত্যেকে এখানে জমা দিতে হবে যতদিন পর্যন্ত তারা কাজ করবে। অ্যাটলিস্ট 1 বছর, 1.5 বছর, 2 বছর যতদিন কাজ করবে তাদের এই টাকা তাদের কাছে গচ্ছিত থাকবে। এইটা মানতে আমরা রাজি আছি। আমরা এটাও বলেছি যে এই ধরনের শর্ত যদি দেয়, যদি সিকিউরিটি মানি দিয়েও যদি আমাদের এই শ্রমবাজার চাঙ্গা রাখতে হয়, আমরা সেটা করতেও রাজি আছি। কোনো কিছুর বিনিময়েই আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না। তাই আমরা এটা নিয়ে খুব বেশি আশাবাদী এবং এটা নিয়ে অনেক বেশি প্রচার প্রসারণা চালাচ্ছি। কিন্তু নেগেটিভ প্রচার চালাইয়ে মানুষের মনোবল ভেঙে দিয়ে কোনো লাভ নাই। এতে কী হবে? এই যে বেকার যে বড় জনগোষ্ঠীটা আছে, এটা কিন্তু আশাহত হবে। আপনারা জানেন, মানুষ শেয়ার বাজারে হোঁচট খেয়ে আত্মহত্যা করে। বাংলাদেশে এমন কিছু নাই, কিন্তু এমন কোনো বড় ব্যবসায়িক নাই যে আপনার এই যে এখানে আসলে যে স্বপ্ন দেখছেন, এই টাকা ম্যাক্সিমাম মানুষের কিন্তু ক্যাশ টাকা নেই। ম্যাক্সিমাম মানুষের কিন্তু দুলাভাই, চাচা, মামা, খালু, বন্ধু বান্ধব, হ্যাঁ, ওরা প্রতিবেশী, ওরা কি করবে? টাকা পয়সা দিবে, দিয়ে কিন্তু হেল্পটা করবে, যে অ্যামাউন্টটা হয় আর কি। এই ধরনের স্বপ্ন ম্যাক্সিমাম মানুষের কিন্তু ক্যাশ টাকা নাই। এটা আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানি। তো সুতরাং তাদের এই স্বপ্ন ভেঙে দেওয়ার কোনো মানে হয় না। এবং আপনি যদি বলেন যে ভাই ইউরোপে এসে লাভ নাই, বাংলাদেশে আপনি কিছু করেন, কি করবে সে? বাংলাদেশে 10 লাখ টাকাতে একটা দোকান দিতে গেলে আপনার এই যে দোকানের অ্যাডভান্স নেওয়ার জন্যই তো 10-15 লাখ টাকা লেগে যায়। হ্যাঁ, অ্যাডভান্সের পরে দোকান সাজাবে, মাল উঠাবে, তারপরে বাকি নেওয়া শুরু, তারপরে যে শেষ বংবাং। তো এই জন্য আসলে প্রবাসে আসে মানুষ 2 লাখ, 5 লাখ, 10 লাখ বেশি টাকা খরচ করে আসলো। একটা পর্যায়ে কিন্তু তাদের ইয়েটা হয়ে যায়, তাদের যেই স্বপ্ন থাকে এগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ণ হয়ে যায়। একটা দেশে আসলে আপনাকে অনেকদিন থাকতে হবে। এই দেশের আবহাওয়া, পরিবেশ এবং এই দেশের ভাষা, কালচার এবং এই দেশের কাজের সাথে অভ্যস্ত হওয়া, এগুলো আস্তে আস্তে শিখে কিন্তু মানুষগুলো স্টাবলিশড হয়ে যায়। আপনি দেখেন যে গ্রামে প্রবাসী বেশি, ওই গ্রামে কিন্তু অভাবই কম, সোর্সটা কম। হ্যাঁ, তো কারণ হচ্ছে প্রত্যেকের পকেটে টাকা থাকে। তো এইটা হচ্ছে আমাদের কাজ, যে আমরা যেহেতু একটা ব্যাড নিউজ পেয়েছি, এটা ঠেকানোর জন্য যে যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের অনেক ভাইয়েরা আজকে ছিলেন ওইখানে, বিশেষ করে আমাদের আহমদ মোহাম্মদ, তারপরে আমাদের বাসার মাহমুদ ছিল, তারপরে আমাদের কাউসার ছিল, এছাড়া আরও অনেক ছিল, আমাদের আরও অন্যান্য অনেক কিছু ছিল। তারা ওইখানে ইয়েতে ছিল এবং আমার ফেসবুক পেজ থেকে তারা লাইভ করেছে। সেই লাইভটা আমি আবার আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি, সকালে অনেকে দেখেছেন। তো এগুলো হচ্ছে কাজ। কিন্তু এর বাইরে যে কার কারণে বন্ধ হচ্ছে, দালালের কারণে অধিক মুনাফা নেয়, ইনা সিনা, আপনারা দেখছেন যে রাষ্ট্রদূতের চিঠিতে সরাসরি কাস্টমারদেরকে করা হয়েছে, ক্লায়েন্টদেরকে, মানে আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা থাকেন না, আসেনি না। আমি এর আগেও বলেছিলাম যে ভাই, গত বছর প্রায় 3500-3600 মতো শুধু লাগেজ পড়ে যাচ্ছে।
জাগরেব এয়ারপোর্টে লোক নাই। বাংলাদেশ থেকে লাগেজ চলে আসে, লোক চলে যায় ইতালি থেকে, ফ্রান্স থেকে, বাট লাগেজগুলো সব এখানে চলে আসে। আপনি কি এটাকে খুব ছোট করে দেখেন? এর সাথে লজ্জাজনক আর কিছু আছে মিয়া? আপনি চলে যান ইতালিতে, আপনার লাগেজ পড়ে থাকে ক্রোয়েশিয়াতে। এটা কেমন বলেন? এটা কতটা হাস্যস্কর এবং আমাদের জন্য কতটা লজ্জাজনক, আপনি এটা ভাবতে পারেন? এটা কিন্তু একটা ছোটোখাটো কোনো বিষয় নয়। তো সুতরাং এইসব কথাবার্তা না বলে, হ্যাঁ এটা সত্য যে কাস্টমার যেমন দায় আছে, আমাদের মতো যারা এজেন্ট আছে, যারা দালাল আছে, তাদের কিন্তু দায় অনেক বেশি আছে। কারণ তারা ওই সাপ্লায়ার কোম্পানি এগুলাতে মোটামুটি ভিসা টিসা করে দেয়, এখানে আসে মূলত কাজ থাকে না, বা এয়ারপোর্ট থেকে অনেকে রিসিভ করে না, এইসব কিন্তু অকারেন্সগুলো আছে। তবে এটার পরিমাণও কিন্তু অনেক ছোট না। তো এটারও আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে ভাই আপনাকে যদি সাপ্লায়ার ভিসাও দেয়, আপনি এসে যদি আপনাকে যদি এখানে রিসিভও না করে, আপনাকে যদি কাজ নাও দেয়, তাও আপনি চলে যাবেন। আর আপনাকে যদি এখানে ভালো কোনো কোম্পানিতে কাজ দেয়, আপনাকে যদি ভালো অ্যাকোমোডেশন দেয়, ভালো স্যালারি দেয়, তাও আপনি চলে যাবেন। কারণ হচ্ছে আপনার মনস্থির, আমরা যারাই ইউরোপে আসি না কেন, আমাদের প্রত্যেকেরই মনস্থির করাই আছে। কারো না কারো লোক থাকে, কারো ভাই থাকে, কারো দুলাভাই থাকে, কারো মামা থাকে, খালা থাকে, চাচু থাকে, এই না সেই না। কোথায় থাকে? কেউ জার্মান, কেউ ইতালি, কেউ ফ্রান্স, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডস, এই না সেই না বংবা। তারা ওই দিক থেকে ডাকে, হ্যাঁ কী করবি, আয় চলে যায়। কারণ ওদের কোনো না কোনো ব্যবসা থাকে, ওদের কোনো না কোনো যোগাযোগ থাকে কারো না কারোর সাথে। তো এইভাবে করে কিন্তু আমাদের বাংলাদেশের শ্রমবাজারগুলো কিন্তু বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং এই যে আমাদের এখানে লোক আসার যে প্রক্রিয়া, শ্রমিক আনার যে প্রক্রিয়া, এগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। অর্থাৎ এই দায় যেটা দালালের নাকি কাস্টমারের, এটা আসলে কোনো বিশ্লেষণের বিষয় না, কিংবা এটা নিয়ে বিতর্কের কোনো বিষয় না। এখন যে অবস্থা আমরা দাঁড়িয়েছি, এর জন্য উভয়েরই দায় আছে, একদম সমান আমি বলবো। তবে একটু বেশি আপনাদের দায়, হ্যাঁ আপনাদের কাস্টমারদের দায় একটু বেশি। কারণ এখানে আমরা অনেক আগ থেকে কাজ করি, তো আমরা তো দেখছি আমাদের মাধ্যমে কত লোক আসছে, আসার পরে ভালো কাজ থাকার পরেও কিন্তু থাকে না। এটা সত্য যে এখানে মালিকগুলো এখনও সেভাবে বাঙালিদেরকে মূল্যায়ন করে না। এরও পিছনে অনেক কারণ আছে। বাঙালিরা অলস, এরা শুয়ে থাকে, একদিন কাজে গেলে 2 দিন যায় না, এগুলো তো এরা মানবে না। কারণ পৃথিবীর এমন কোনো দেশ আছে কিনা আমি জানি না, যেসব দেশে আর কি মানুষ কাজ না করে 30-35 বছর পর্যন্ত বাবা মার ঘাড়ের উপর বসে খায়, কোনো কাজ করতে হয় না। এমন একটা ব্যক্তি যখন হঠাৎ করে ক্রোয়েশিয়াতে আসে, বা সার্বিয়াতে, বসনিয়াতে, সে নানা দেশে আসার পরে যখন শক্ত কাজের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু সে আর পারে না। তখন সে বলে যে না, আহারে আমি কি করতেছি, আমি তো বাংলাদেশে ভালো ছিলাম, বাপের ঘাড়ে বসে খাইতাম। তখন সে একদিন যখন কাজ করে শরীর ব্যথা হয়ে যায়। আমিও স্বাভাবিক, যখন একটু কষ্টের কাজ করি, তখন দেখা যায় যে পুরো শরীর এত ব্যথা হয়, 2 দিন 3 দিন আর নড়াচড়া করতে পারি না। তো মন চায় যেন শুয়ে থাকি, এবং তখন খুব আফসোস, আহারে এই কাজ কেন করলাম, এই কাজ তো আমার জন্য না। তো এরকম শরীর যদি আমরা বানাই, মোমের শরীর বলে আর কি যেগুলারে, তো এই শরীর দিয়ে তো আসলে এই দেশে এসে লাভ নেই। এই জন্য আমরা বলি, বারবার হাতে পায়ে ধরে বলি, বাবা ডাকি, যে ভাই কাজ শিখে তারপরে আসেন। আসার পরে আপনি যখন এই কষ্টের কাজগুলো সামনে পড়বে, তখন আপনার কিছুই মনে হবে না। আমাদের অনেক কাস্টমার এরকম আছে যারা জীবনে কোনোদিন কষ্টের কাজ করে নাই, কিন্তু বাবা মা চাচা বা সুদে ঋণ করে টাকা নিয়ে আসছে, আর সে এখানে তারা যখন শক্তের কাজে পড়ছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, আমার কাছে অনেকে কান্নাকাটি করছে যে ভাই খুব কষ্ট হয়। পরবর্তীতে তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। অনেকেরই আছে এখনো, অনেকেই আছে যাদের দ্বিতীয় টিএসসি চলছে, আবার অনেকে আছে পাসপোর্ট ফালাইতে গেছে, এবং তাদের সমস্যার কোনো শেষ নাই, একদম সমস্যার শেষই নাই। এখনও ধরেন 1 বছর প্লাস হয়ে গেছে, দ্বিতীয় টিএসসি চলছে, এখনও অনেকে ফোন দেয় যে ভাই খুব সমস্যা এখনও। তো চিন্তা করেন যে ও যখন বিয়ে করবে, তার সন্তান সন্ততি হবে, এই দেশে সে একসময় নাগরিকত্ব পাবে, এবং সেই ব্যবসা প্রতিষ্ঠান খুলবে, তখনও তার সমস্যা হলে সে আমাকে বলবে যে আপনার কারণে আজকে আমার এই দুরবস্থা, তাই না? কারণ আমরা তো দালাল, আমরা তো আপনাকে কাজ করে কিছু টাকা নিছি না, এই জন্য আমাদের এই দায় থাকবে সারা জীবন। হয়তো কবরে যাওয়ার পরও আপনাকে এই গালি শুনতে হবে যে এই দালালের কারণে আজকে আমার এই অবস্থা, হ্যাঁ, নাহলে তো আমি এই দেশে আসতামই না। এই হলো আমাদের দালালদের অবস্থা আর কি। তবে সব দালাল খারাপ না, সব দালাল ভালো না, সব কাস্টমার খারাপ না, সব কাস্টমার ভালো না। এটা মাথায় রেখে আসা আমাদেরকে সামনে আগাতে হবে, এবং সমস্ত মতভেদ ভুলে এখন যে প্রবলেমটা আমাদের আছে, এটা সলভ করার জন্য আমাদের সব অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। যেমন আজকে অনুষ্ঠান ছিল, সমাবেশ ছিল, এটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষের সমাগম হয়েছে, অনেকে গেছেন। ভাইয়া আপনি কবে দেশে আসবেন? ঠিক নেই ভাই, যখন আসবেন জানতে পারবেন, ভিডিওর মাধ্যমে জেনে যাবেন কখন আসবো।
যখন আসবে জানতে পারবেন ইনশাল্লাহ। এই যে এইভাবে ভিডিও পাবেন প্রতিনিয়ত, অফিসে বসে বসে ভিডিও করবো তখন দেখবেন। আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন। হ্যাঁ, এই মাসে কসবর আপডেট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই ছিল মূলত আমার কথা, যে ভিডিও শিরোনাম দেখেই আসলে শুরু করেন না যে ভাই এই দালালের দোষ এই নেশি না। মূর্খের মতো জাহেল যারা আছে তারা আসলে প্রত্যেকটা কথার পিছনে তাদের নিজেদের কথাগুলো প্রতিষ্ঠা করার জন্য এই না সিনা বলেই যাবে, এটা জাহেল। এদের কথা বলে লাভ নাই। এগুলো একটা শ্রেণী থাকে, এটা সবসময় অন্যের দোষ, অন্যের ত্রুটি ওরা খুঁজে বেড়াবে, এবং অন্যের পায়খানার গন্ধ না নাকে নেওয়া পর্যন্ত তাদের শান্তি আসে না। এটা তারা করেই যাবে, আমি এটাকে মেনে নিয়েছি, করুক, অসুবিধা নেই। কিন্তু আমি বলবো যে ভাই, এই যে ভিডিও শিরোনাম দিয়েছি, এর মানে এই না যে দালালের দোষ, বা এর মানে এই না যে ক্লায়েন্টের দোষ। আমাদের প্রত্যেকেরই দোষ আছে। যদি আমাদের দোষ না থাকতো তাহলে এখানে সাপ্লাইয়ের বিষয়ে লোক আসতো না। যদি আমাদের দোষ না থাকতো তাহলে আমরা এখান থেকে অন্য দেশে পালাই যেতাম না। বিষয় হলো এটা। তো সুতরাং বিতর্ক, ওরে দোষ, ওরে দোষ, কাদা ছুড়াছুড়ি এগুলো না করে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সরকারি পর্যায়ে যেহেতু আলোচনা চলছে, এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই এগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো সমস্যাই স্থায়ী সমস্যা না, এটা মাথায় রাখবেন। এবং প্রত্যেকটা সমস্যার পেছনে পেছনে কিন্তু সমাধানগুলো লুকায়িত আছে। তো সুতরাং রাষ্ট্রীয় পর্যায়ে যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, এগুলো খুব দ্রুত সমাধান হয়ে যায়। এবং আমাদের যতটুকু করণীয় আমরা ততটুকু করব। যতটুকু আমাদের কাজ না, এটা আমরা সারাদিন করবো, আমাদের কোনো লাভ হবে না। এই হলো আমাদের কথা। আজকের ভিডিওর যে বিষয়বস্তু ছিল, এই আলোচনাগুলো করে নিলাম, কথা শেষ। এখন দেখি আপনারা কি কি বলতে চাচ্ছেন। অনেকেই কোশ্চেন করছেন, দেখতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিও কি ক্লিয়ার হচ্ছে? ওয়ার্ক পারমিট বের হইছে, ওয়ার্ক পারমিট বের হইছে, ভিসা পাবো কি? ভিসা দিবে এম্বাসি, আপনি জমা দেন। ভিসা দেওয়া না দেওয়ার ইখতিয়ার এম্বাসির। আমি বললো ভিসা দিবে না, আমি না বললেও ভিসা রিজেক্ট হবে না। হ্যাঁ, এগুলা এই যে আমাদের কাছ থেকে যে নেন, এই মতামত চান আপনারা, এগুলো খুবই হাস্যকর, অযৌক্তিক। এখন কি ভিসা অফ ভাই ক্রোয়েশিয়ার? না, এখনো কোনো বিষয় টিষয় বন্ধ টন্ধ হয় নাই, হয়ে যাওয়ার আলাপ আলোচনা চলছে। এগুলো নিয়েই তো কথা বলছি, এত 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 ভিডিও দিচ্ছি, এত কথা বলছি, সারাদিন কথা বলছি। এগুলো কি আপনারা শোনেন না নাকি? নাকি দেখলেই শুরু করেন? ক্রোয়েশিয়া আসলেই বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন, শালা পাগল। বাহরাইন থেকে জমা দিয়েছি ক্রোয়েশিয়া। সিসাক সিটি কনস্ট্রাকশন কোম্পানি, জেনারেল ওয়ার্কার্স। কেমন হবে ভাই? অপেক্ষা করেন, এখনকার পরিস্থিতি যা, এখন আপনাকে অপেক্ষা করা ছাড়া, পর্যবেক্ষণ করা ছাড়া কোনো লাভ নেই। হ্যাঁ, অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রকিব হুসাইন রকি, ক্রোয়েশিয়া কি সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে ভিসা? এই 20-30 মিনিট ধরে কি কথা বলতেছি ভাই? চুয়াডাঙ্গা থেকে দেখছি। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ফারুক ভাই বলছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। বুলগেরিয়ার জন্য কি অন্য দেশে কাগজ এম্বাসি ফেস করা যাবে না? বুঝি নাই ভাই আপনার কোশ্চেন। সর্বশেষ কি অবস্থা সেটা বলেন। ওই যে কি হয় দেখা যাক। সরকারি পর্যায়ে আলোচনা চলছে, আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি, দেখা যাক কি হয়। গত মাসের 21 তারিখে আমার অনলাইন হয়েছে, এখন সম্ভাবনা কতটুকু? পরিস্থিতি বিবেচনায় যা হয় হবে, অপেক্ষা করেন। কবে থেকে চালু করা হবে ক্রোয়েশিয়ার পারমিট দেওয়া? একটু জানাবেন স্যার। আমার কি জিজ্ঞেস করে কবে থেকে চালু করবে? রাকিব, সমস্যা নেই ভাই, এক দেশ যাবে আরেক দেশ আসবে, শেষ পর্যন্ত আমরা দেখবো ইনশাল্লাহ। রাকিব ফ্রম নাটোর। হ্যাঁ ইনশাল্লাহ, আমি তো এটাই বলি, যদি আল্লাহ না করে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যায়, তা কি ইউরোপের সব দেশ বন্ধ হয়ে যাবে নাকি? কোনো না কোনো দেশ দেখবেন আবার চাঙ্গা হয়ে গেছে, তবে বন্ধ হবে না, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। মোহাম্মদ ইউসুফ বলছে আপনাকে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। বেল্লাল ফকির বলছে আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বরাবর অনুরোধ চাইছে। হ্যাঁ, এটা চলছে ভাই। আমরা আমাদের অবস্থান থেকে আমাদের অনেক ক্লায়েন্ট মেইল করেছে,
এবং সরকারি পর্যায় থেকে যেহেতু এখানে রাষ্ট্রদূত থেকে চিঠি পাঠাইছে, রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা চলছে, সুতরাং এটা নিয়ে ওরা কেউ চুপচাপ বসে নাই। আহমেদ বিন মোহাম্মদ, হ্যাঁ ও আমার এলাকার, হ্যাঁ বরুড়ার, আমার খুব কাছের মানুষ আলহামদুলিল্লাহ। আমাদের পেজ কিন্তু ওই লাইভ টিপ করে। আপনারা অনেকে বলেন যে ভাই আপনি তো নাই দেশে, তো আপনার লাইভ দেখি এখানে সেখানে নরসিংদী নারায়ণগঞ্জ এই জায়গায় জায়গায়, তো ও আমাদের পেজ চালায়। আমাদের পেজে অনেকগুলো অ্যাডমিন আছে এবং অনেকগুলো এডিটর আছে, ওরাই আসলে পেজটা চালায় আর কি। হ্যাঁ, আমি তো ফেসবুকে নাই, এটা আপনারা জানেন। সাফরান, যারা 6 মাস আগে ফাইল জমা দিচ্ছে তাদের কি হবে? সবার ভাগ্য এখন ঝুলে আছে, সবার ভাগ্য এখন ঝুলে আছে। অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, দেখা যাক নতুন কি সিদ্ধান্ত আসে। এর আগ পর্যন্ত এগুলো প্রশ্নই থেকে যাবে, আর উত্তরগুলো যদি কেউ দেয় মন গড়া হবে। আমি বলবো যে এইসব প্রশ্ন উত্তর কনভারসেশন এগুলো না করে খালি পর্যবেক্ষণ করেন। হ্যাঁ, আর আমরা কোনো আপডেট পেলে লাইভে এসে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ এক্সাক্ট নিউজ কেউ বলতে পারবো না, যেহেতু এখনো সরকারি পর্যায়ে কোনো রকম নোটিশ ফুটিশ কিছু আসে নাই। তো সুতরাং এখনো অপেক্ষা করা ছাড়া অন্য কোনো আপনি দেশে কবে আসবেন এখনো ঠিক নেই, আপনি দেশে কবে আসবেন এখনো ঠিক নেই, আপনি দেশে কবে আসবেন এখনো ঠিক নেই, আপনি দেশে কবে আসবেন এখনো ঠিক করে নেই, ঠিক আছে? আশা করি আসসালামু আলাইকুম, আশা করি এই মাসে কসবা আপডেট, হ্যাঁ ইনশাল্লাহ এই মাসে কসবার আপডেট পাওয়া যাবে। যাদের ওয়ার্ক পারমিট হয়েছে তারা কি যাইতে পারবে? তারা জমা দিবে, জমা দিলে যদি এম্বাসি ভিসা দেয় যাবে ইনশাল্লাহ। তবে যেহেতু বন্ধ হয় নাই, আমাদেরও এখনো 5 জন নেপালে বসে আছে। একজনের প্রশ্নপত্র আসছে ওই দিন, গত বৃহস্পতিবারে আমরা জবাব দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে বুধবার, হয়তো 2-1 দিনের ভিতরে তার মেল চলে আসবে, দেখা যাক ইনশাল্লাহ সব কিছু অতি শীঘ্রই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো এরকম মনোবল থাকতে হবে। অন্য দেশের এম্বাসি ফেস করা যাবে না। অন্য দেশের এম্বাসি বলতে বুলগেরিয়ার জন্য শুধুমাত্র বুলগেরিয়া এম্বাসি জমা দিতে হয়। হ্যাঁ, অন্য কোনো দেশে কিন্তু জমা দেওয়া যায় না, বা বিএফএস গ্লোবালের মাধ্যমে এখন ওইরকম কাজ শুরু হয়নি। এমডি ইশাক আলী বলছে দোয়ার আপনার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আমি এক হাতে ধরে রেখেছি মোবাইল। আজকে কি ভিডিওটা ক্লিয়ার দেখা যায়? কারণ ভিডিও আপলোড হওয়ার পর আমি যখন আবার দেখি তখন দেখি যে খুব ঘোলা হয়, তখন মন খারাপ হয়ে যায়। এই জন্য আসলে লাইভে আসতে ইচ্ছা করে না। ওয়ার্ক পারমিট বের হয়েছে, ভিসা পাবো কি? এটা পড়ছি আমি, জানুয়ারি মাসে জমা দিচ্ছি। আমার কি পারমিট আসবে? আসতে পারে ইনশাল্লাহ, দোয়া করবেন। জানুয়ারি গত মাসে আর কি। সব ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন যেহেতু একটা অচল অবস্থার মধ্যে পড়ে আছি, বলা চলে যে এখন অনেকটা লকডাউন, হ্যাঁ ওইরকম শাটডাউনের মতো। তো এই পরিস্থিতি এখন দেখেন, একে তো এই প্রপাগান্ডা বলেন আর যেটাই বলেন, সত্য মিথ্যা সব কিছু মিলিয়ে নিউজটা একটা হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার যে পর্যায়ে আছে এখন। এটা কিন্তু এমনি তৈরি হয় না, 1-2 দিনে তৈরি হয় নাই। এটা যেটা আমরা শুনছি বা যে দেখছি, সম্পূর্ণটা ফেলে দেওয়ার মতো না এবং সম্পূর্ণটা অ্যাকসেপ্ট করার মতো না। তবে পরিস্থিতি আমাদের অনুকূলে না, এটা সত্য কথা। আর এটা হলো একটা। আর দ্বিতীয় হলো যে শীতের সিজনে তেমন কাজ থাকে না ইউরোপে, অনেকটা শাটডাউনের মতোই থাকে। তো 2টা জিনিস যেহেতু একত্র হয়ে গেছে, আপনাকে মিনিমাম ধরেন ফেব্রুয়ারি মাসটা, এই যে চলতি মাসটা এবং মার্চ মাসটা পর্যন্ত পর্যবেক্ষণ করতে হবে। এর মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাই, ক্রোয়েশিয়া সহ ইউরোপের শীত প্রধান যে দেশগুলো আছে সেগুলোতে সিজন থাকে হলো আপনার এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত, আবার নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীত, বড়দিন, নিউ ইয়ার, তারপরে উইন্টার, এগুলো ছুটির কারণে আর তেমন কোনো কাজ টাজ হয় না, তেমন একটা চাহিদা খুব কম থাকে। সার্বিয়ার মতো দেশ বরফে ঢাকা থাকে, আপনি জানেন প্রতিদিন। পোল্যান্ডের মতো দেশে প্রচুর শীত, মারাত্মক শীত। ওই দিন আমি বললাম যে এখানে 5 ডিগ্রি তাপমাত্রা, ফিল লাইক 2 ডিগ্রি, এবং পাশাপাশি বাতাস আছে, যার কারণে শীতটাই বেশি। এক ভাই বলছে যে ভাই আমি পোল্যান্ডে আছি -8, তো বুঝেন তার কি অবস্থা। সার্বিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করেছিলাম, ক্রোয়েশিয়াতে পুলিশ ক্লিয়ারেন্স ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবো না, সার্বিয়ার জন্য তো অ্যাকচুয়ালি পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। হ্যাঁ, বুলগেরিয়ার জন্য অন্য দেশের এম্বাসি ফেস করা যাবে? ক্লিয়ার, থ্যাংক ইউ। আহমেদ বিন মোহাম্মদ, তোমার মেসেজগুলো আসে কিন্তু পড়ার পরে আবার চলে যায়, বুঝলাম না কিছু। ভাই আমি জানুয়ারি মাসে, ওরে ভাই
না, একই প্রশ্ন সব। প্রশ্ন তেমন নাই। নাই, নাই, নাই। একই প্রশ্ন 1000 বার করা হইছে আরকি, হ্যাঁ? একেকজনের। বুলগেরিয়া আপডেট কি? আমরা 7 জন। 7 জন হন আর 70 জন হন, আপডেট ওই একই। এখনো জমা দেওয়ার কোনো বন্দোবস্ত কোথাও হয়নি। আমরা দেখতেছি, পর্যবেক্ষণ করছি কি হয়। আপডেট সহসা পাবেন ইনশাল্লাহ। যেহেতু ইন্ডিয়া রিলেটেড কাজগুলো তেমন একটা হচ্ছে না, আমাকে কয়েকজন বললো যে ভাই আপনি অ্যাপ্রুভাল আর ডেটের ব্যবস্থা করেন। ডেট আমি ব্যবস্থা করব। আমরা আমাদের যে কোম্পানি থেকে পারমিটগুলো আসে তাদেরকে জানাইছি আপনারা ডেটের ব্যবস্থা করেন, কারণ অনেক কোম্পানি আছে যারা আসলে মূলত টেটের ব্যবস্থা করে দেয়। তো এইসব টেটের ব্যবস্থাগুলো সাধারণত যেসব কোম্পানিতে ধরেন 2 জন, 5 জন, 10 জন, 15 জন এরকম স্বল্প পরিসরে কর্মচারী লাগে, তারা এগুলো নিজ উদ্যোগে করে নেয়। আর যেগুলো গ্রুপ কোম্পানি, বড় বড় লট, বেশি বেশি পারমিট আসে, তারা এগুলো পাত্তাও দেয় না, বড় কোম্পানিগুলো। তারপরেও আমরা জানাইছি যে আপনারা এগুলো দেখেন। তারা জানাইছে যে ঠিক আছে, আমরা চেষ্টা করবো, আমাদের অবস্থান থেকে আমরা কী করতে পারি আমরা দেখব। তো এগুলো আসলে মূলত কমন প্রশ্ন। আর এগুলো নিয়ে কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই জানাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? বুলগেরিয়া নিয়ে বিএফএস বা কনসুলার নিয়ে আপডেট আছে নাকি? না, এখনো কিচ্ছু নেই ভাই। শুরু হয়ে যাক, জানতে পারবেন সবাই ইনশাল্লাহ। ক্রোয়েশিয়া মিগ ওয়েল্ডিং বেতন কেমন একটু জানাবেন। কোন কোন দেশের জন্য ফাইল নেন? এখন তো বুলগেরিয়া আমরা আগের থেকে নিচ্ছি, যেহেতু আমরা খুব বেশি আশাবাদী ইনশাল্লাহ চলতি মাস অথবা মার্চের মধ্যে বাংলাদেশ থেকে হয়তো বা নেওয়া শুরু হয়ে যাবে। সেজন্য আমরা প্রচণ্ড আশাবাদী। এজন্য এটা আমাদের চলমান আছে। কসোভো আছে, মলদোভা আছে, এই আপাতত কসোভো, মলদোভা, বুলগেরিয়া। আর ক্রোয়েশিয়ার জন্য মার্চের শেষ নাগাদ, এবং এই বর্তমান পরিস্থিতি কি হয় সেটা না দেখা পর্যন্ত আর ফাইল নিচ্ছি না। ক্রোয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে কি বুলগেরিয়া অনলাইন হবে? মানে একসাথে কি 2 দেশে? না, হবে না। 2 দেশের জন্য আলাদা আলাদা অ্যাটাস্টেশন করতে হবে। এক দেশের অ্যাটাস্টেশন দিয়ে আরেক দেশে হবে না। ওই যে এই পাগলা তো, ওরে পাগলা রে। এই জন্য আসলে লাইভের প্রশ্ন পড়ি না, বুঝছেন? একজনে যদি 100টা প্রশ্ন করে একই জিনিস, কেমন লাগে বলেন? মার্চ থেকে সব কিছু ক্লিয়ার হবে ক্রোয়েশিয়া, আশাবাদী ইনশাল্লাহ। বাকি আল্লাহ ভরসা, দোয়া করবেন। আমি বাহরাইন থেকে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি জানুয়ারি মাসের 10 তারিখ। না, আমি কি ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করব নাকি অন্য দেশে চেঞ্জ করব? না না, ওয়েট করতে হবে, এখনো তো বন্ধ হয়নি। বন্ধ যেহেতু হয়নি, আপনি হাল ছেড়ে দিবেন কেন? বন্ধ যেহেতু হয় নাই, হাল ছেড়ে দিবেন কেন? বুলগেরিয়া আপডেট, আমরা 7 জন। একটু আগে একজনে বলছে, এখন আরেকটা আসছে। 7 জনের একজন। কারণ আগে কি বলছি সে শোনে নাই, এখন তাকে আবার বলতে হবে আলাদা আলাদা করে। এজন্য লাইভে আসলে আসলে অনেকে আসে লাইভ করে, প্রশ্নগুলো দেখেও না। আমাকে এইভাবে ইগনোর করতে হবে। একই প্রশ্ন যদি বারবার করেন, এক একজন, 7 জন আছে, 7 জন এসে প্রশ্ন করবে। এমনি বলে যে তুই উত্তর দিবি না, তোর কাছ থেকে উত্তর আদায় করে ছাড়বো, ওইরকম আর কি। নাচর বান্দা যেটাকে বলে, মানে আপডেট দিবি না, আপডেট তোর কাছ থেকে জোর করে বের করবে। যাই হোক, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, মোটামুটি কত, মোটামুটি 34 মিনিট হয়ে গেছে, অনেক লম্বা ভিডিও হইলো। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করেছি। বিশেষ করে ক্রোয়েশিয়া নিয়ে পারস্পরিক কাদা ছুড়াছুড়ি আমরা করব না। আমরা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সংযম এবং ধৈর্যর পরিচয় দিব, এবং যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব। আল্লাহ পাক ইনশাল্লাহ খুব অচিরেই এই সমস্যাগুলো সলভ করে দেবেন। অস্থির হয়ে, পাগল হয়ে অন্যকে, এগুলো একটা রাষ্ট্র থেকে রাষ্ট্রীয় পর্যায়ের সমস্যা, আন্তরাষ্ট্রীয় সমস্যা। সুতরাং এগুলো রাষ্ট্রীয়ভাবেই মোকাবেলা হবে। এই জন্য সবাইকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। আর কোনো প্রশ্ন পড়ব না, আপাতত ভিডিওটি শেষ করব, এবং চেষ্টা করব যদি আজকে দেখি ভিডিওর কোয়ালিটি ভালো
তাহলে আগামী দিন আবার লাইভে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যখন লাইভ করি তখন দেখি যে প্রচুর সুন্দর দেখায়, পরিষ্কার ফ্রেশ, কিন্তু লাইভ যখন শেষ হয়ে যায়, যখন আপলোড হয় ভিডিও, তখন ভিডিও দেখলে আর ভালো লাগে না আসলে, যে দূর কি এগুলা। এই জন্য আসলে যে ব্লগ করি, হ্যাঁ ব্লগ করে এই ওই যে আমার গোপ্রো আছে, গোপ্রো দিয়ে ভিডিও করে তারপরে সেটাকে এডিট করে হালকা পাতলা এডিট করে লোগো টুগো লাগিয়ে তারপরে আমি এটা আপলোড করি আর কি। কিন্তু এতে আমি মজা পাই না আসলে। এই যে আপনাদের সাথে এইভাবে কথা বলে যে এরকম একটা মজা পাওয়া যায়, হ্যাঁ, এটা আসলে অনেক মজার। যদি আপনারা এই প্রশ্ন করার ক্ষেত্রে যদি সংযম দেখান, তাহলে আমার খুব ভালো লাগে। একবার এক প্রশ্ন যদি 50 বার কেউ কপি পেস্ট করেন, কি যে বিরক্ত লাগে জানেন, মুখ ভরে গালি আসে, কিন্তু দেই না, কারণ বদল হয়ে গেছি। কিন্তু এটা ঠিক না, এটা যে কত বড় দৃষ্টিকটু এবং আমার জন্য যে কতটা ডিস্টার্বিং, এটা বোঝানোর মতো ইয়ে নাই। কারণ আমি যখন কমেন্ট পড়া শুরু করি, আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সবারগুলো পড়ার চেষ্টা করি, হ্যাঁ। তো কোনো একটা হয়তো বা দেখি যে না এটা কমন হয়ে গেছে, এই জন্য এটা আমি উত্তর দিই না, এটা অন্য জিনিস। কিন্তু সবাইগুলো এনে চেষ্টা করি ইনশাল্লাহ, কারণ আপনারা আমার ভাই, আপনারা সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট, ভালোবাসা, সহযোগিতা ফলে কিন্তু আমি এইসব ভিডিও করি। যদি আপনারা না দেখতেন, আপনারাই তো আমার শক্তি, আপনারা যদি আমার ভিডিও না দেখতেন, তা আমি কিসের ভিডিও করবো, কার জন্য ভিডিও করবো, তাই না? তো এই জন্য সংযম থাকবেন আর কি। আর ভাষাভূষার ক্ষেত্রে একটু ইয়ে করবেন, এই যে ভিডিও শিরোনাম দেখে দেখেন অনেকে গালিগালাজ শুরু করবে, আপনারা কমেন্টগুলো পড়বেন, হ্যাঁ। এই ভিডিও আপলোড যখন হয়ে যাবে তখন কমেন্ট পড়বেন, দেখেন কত পণ্ডিত আসবে এখানে, তাদের মন মতো তাদের জ্ঞান আমাদের এখানে বিলে থাকবে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, আমার জ্ঞানের কোনো দরকার নাই, আমার টাকার দরকার। সে সেটা চাইবে, হ্যাঁ। আপনারা যে জিনিসটা খুব সহজে বিলান, এটা হলো জ্ঞান, এবং সবচাইতে কৃপণতার পরিচয় দেন যেই জিনিসটা, সেটা হলো টাকা। তো যেটা আমার দরকার সেটা হলো টাকা, আর যেটা আমার দরকার নাই সেটা হলো জ্ঞান। তো সুতরাং জ্ঞান দিবেন না আমাকে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি যথেষ্ট জানি, হ্যাঁ। যদি গঠনমূলক কোনো সমালোচনা আমাকে করতে পারেন, দেখাই দিতে পারেন, ধরে দিতে পারেন, সেটা নিয়ে আমি আপনাদের জন্য আরও মন থেকে দোয়া করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, অনেকের ধৈর্যচ্যুতি ঘটে যাবে। সবার জন্য অনেক শুভকামনা, দোয়া। না, ক্রোয়েশিয়ার ফাইল এখন নিব না, হ্যাঁ। মার্চের পর্যন্ত এই পরিস্থিতির কি হয় এটা একটা রেজাল্ট দেখে তারপরে নতুন করে ফাইল নিব, তার আগে আমি ফাইল আর নিব না ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা, এবং সবার স্বপ্ন পূরণ হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আল্লাহ পাক সবাইকে রহম করুন, এবং ক্রোয়েশিয়ার যে বর্তমান অচলাবস্থা এটা খুব শীঘ্রই ইয়ে হয়ে যাক, ভালো হয়ে যাক, এবং আমাদের স্বপ্ন পূরণ হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। মিনি জি, আপনার জন্য দোয়া ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।